হ্যালো ভিউয়ার্স, অচ্যুতদার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটিতে ডিস্টেন্স এডুকেশনের মাধ্যমে এমএ তে সেকেন্ড সেমিস্টারে পড়ছো, তোমাদের যে ইন্টারনাল অ্যাসেসমেন্ট বা অ্যাসাইনমেন্টের কোশ্চেন দেওয়া হয়েছে পরীক্ষায়, তার যে থার্ড পেপারটি রয়েছে, সেই থার্ড পেপারের একটি ইম্পর্টেন্ট প্রশ্ন কোয়াইট ইন্ডিয়া মুভমেন্ট এর যে ব্যাকগ্রাউন্ড বা প্রেক্ষাপট, অর্থাৎ ভারত ছাড়ো আন্দোলনের প্রেক্ষাপট কি ছিল সেই সম্পর্কে আলোচনা করব। আলোচনা শেষে উত্তরটি তোমাদের সামনে তুলে ধরবো। দেখো, এর আগে তোমাদের প্রথম যে পেপারটি রয়েছে বা সেকেন্ড পেপার বা তোমাদের ফোর্থ পেপার, এইসব পেপারগুলির কিন্তু একটি করে ইম্পর্টেন্ট অ্যাসাইনমেন্টের কোশ্চেন অ্যান্সার আমি ইতিমধ্যে চ্যানেলে আপলোড করে দিয়েছি। যেমন গান্ধীর উত্থান দিয়েছি, যেমন স্বরাজ্য দল, চিত্তরঞ্জন দাস, এইসব প্রশ্নের উত্তর কিন্তু ইতিমধ্যে দিয়ে দিয়েছি। এবং এখন আলোচনা করছি থার্ড পেপারের ডি দাগে যে প্রশ্নটি এসছে, ডিসকাস অ্যাবাউট দ্য ব্যাকগ্রাউন্ড অফ কোয়াইট ইন্ডিয়া মুভমেন্ট বা ভারত ছাড়ো আন্দোলনের প্রেক্ষাপট, এই সম্পর্কে একটা সংক্ষিপ্ত আলোচনা দিয়ে উত্তরটি তোমাদের সামনে তুলে ধরব। তার আগে একবার বোর্ডে দেখি কি লেখা রয়েছে। রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি এমএ সেকেন্ড সেমিস্টার পেপার 2.3 অর্থাৎ সেকেন্ড সেমিস্টারে থার্ড পেপার, ভারতের ইতিহাস, অ্যাসাইনমেন্ট ফর ইন্টারনাল অ্যাসেসমেন্ট 2024 একাডেমিক সেশন 2023-24। এখানে প্রশ্ন দিয়েছে, দেখো 2.3 তে ডি দাগে প্রশ্ন, ডিসকাস অ্যাবাউট দ্য ব্যাকগ্রাউন্ড অফ কোয়াইট ইন্ডিয়া মুভমেন্ট। এর বাংলা করলে দাঁড়ায় ভারত ছাড়ো আন্দোলনের প্রেক্ষাপট। দেখো, ভারত ছাড়ো আন্দোলনের অনেক কিছু পড়তে হয়। অ্যাকচুয়ালি ভারত ছাড়ো আন্দোলনের যেটা সব থেকে ইম্পর্টেন্ট যে বিষয়, সেটি হচ্ছে ভারত ছাড়ো আন্দোলনের প্রকৃতি বা চরিত্র পড়তে হয়। এটাই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এবং এই আন্দোলনকে কি জনগণের স্বতঃস্ফূর্ত আন্দোলন বলা যায়, বা এই আন্দোলনকে কেন বিপ্লব বলা হয়? কেন বলা হয় ভারত ছাড়ো আন্দোলনকে কেন বিপ্লবের সাথে তুলনা করা হয়? কেন বলা হয় 1942-এর বিপ্লব? এই দিকগুলো নিয়েই হয় মূলত প্রশ্ন। তারপরে সেকেন্ডলি যে কোশ্চেনটা হয় সেটি হচ্ছে প্রেক্ষাপট, এই আন্দোলনের ব্যাকগ্রাউন্ডটা কি ছিল, কেন এই আন্দোলন পরিচালনা করতে হলো ভারতবাসীকে, সেই কারণগুলো, অর্থাৎ ভারত ছাড়ো আন্দোলনের কারণগুলো কি। তোমাদের এখানে অ্যাসাইনমেন্টে কিন্তু সেই দিকটাই ফোকাস করতে বলেছে যে প্রেক্ষাপট বা ব্যাকগ্রাউন্ডটা কি ছিল, চরিত্র বা এর যে বৈশিষ্ট্য সেদিকেই কিন্তু নয়। তা ভারত ছাড়ো আন্দোলন কেন পরিচালনা করতে হয়, দেখো এ সম্পর্কে যাওয়ার আগে আমরা আরো কয়েকটি কথা একটু জেনে নেবো, যেগুলো ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে একেবারে প্রচলিত কথা। 1942-এর 8ই আগস্ট এই বিদ্রোহ পরিচালিত হয় আগস্ট মাসে, তাই এটাকে আগস্ট আন্দোলনও বলা হয় বা 1942-এর আন্দোলন বলা হয়। এই আন্দোলনের মূল বক্তব্য ছিল ব্রিটিশরা ভারত ছাড়ো, তাই এই আন্দোলনের নাম ভারত ছাড়ো আন্দোলন। এখন এই আন্দোলনে জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে, ব্যাপক মাত্রায় অংশগ্রহণ করে, প্রত্যেকে স্বাধীনতার জন্য উদ্গ্রীব হয়ে ওঠে। তাই এই আন্দোলনে জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছিল, তাই এই আন্দোলনে গণচরিত্র লক্ষ্য করা যায়। এবং এই আন্দোলনের নেতারা আগের তুলনায় অনেকটা জঙ্গিবাদী হয়ে উঠেছিলেন, মারমুখী হয়ে উঠেছিলেন, গান্ধীজি পর্যন্ত। গান্ধীজি অহিংসর পূজারী, কিন্তু তিনি অনেকটা এই আন্দোলনে হিংসার আশ্রয় কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন। তিনি বলেছিলেন করেঙ্গি ইয়া মরেঙ্গে, হয় জিতবো বা দেশ স্বাধীন করব, নয় মরবো। এটা একটা জঙ্গিবাদী বক্তব্য। তার এই বক্তব্য আপ্লুত হয়ে দেশবাসী এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে এবং এই আন্দোলনকে গণমুখী একটা রূপ দিয়ে দেওয়া হয়েছিল। এবং আমরা এটাও জানি 1942-এর 8ই আগস্ট যখন কংগ্রেস ওয়ার্কিং কমিটি এই আন্দোলন পরিচালনা করার জন্য একটা পরিকল্পনা নেন, সেই দিন রাত্রে, গভীর রাতে ব্রিটিশ সরকার জাতীয় কংগ্রেসের এই প্রথম সারির নেতাদের, গান্ধী, নেহেরু, প্যাটেল, মৌলানা আজাদ, এনাদের প্রত্যেককে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। এই খবর পরের দিন 9ই আগস্ট যখন দেশবাসী জানতে পারে, তখন তারা সারা দেশে হরতাল, ধর্মঘট এগুলির ভিতর দিয়ে আন্দোলন পরিচালনা করে। এবং স্থানীয় স্তরে যেসব নেতারা ছিলেন, জয়প্রকাশ নারায়ণ, সুচেতা মহাজন, কৃপালনী, বা বাংলাদেশে সরোজিনী নাইডু, এরকম বিভিন্ন নেতা যারা ছিলেন স্থানীয় স্তরে, তারা এই আন্দোলন পরিচালনা করে, আন্দোলনের নেতার আসন গ্রহণ করে, আন্দোলনের পূর্বভাগে চলে আসে। তাই পরবর্তীকালে জওহরলাল নেহরু বলেছিলেন
যে এই আন্দোলনে কোনো নেতা নেই, কিন্তু জনগণ শুধু স্বাধীনতার আকাঙ্ক্ষায় আপ্লুত হয়ে নিজেরাই আন্দোলনের নেতৃত্ব গ্রহণ করে এবং এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল। এটা একটা অভিনব, ভারতবর্ষের ইতিহাসে, বিশ্বের ইতিহাসে একটা অভিনব দৃশ্য, যে নেতা নেই কিন্তু আন্দোলনে প্রত্যেকে ঝাঁপিয়ে পড়ছে। কিসের তাড়নায়? এবং এখানে যেন অনেকটা কে আগে দেশের জন্য প্রাণ দান করবে তাই সেটা নিয়ে একটা কাড়াকাড়ি পড়ে যায়। যাই হোক, এই ছিল ভারত ছাড়ো আন্দোলনের যে প্রকৃতি বা চরিত্রের দিকটা, কিন্তু আমরা আলোচনা করব এর প্রেক্ষাপট বা এর ব্যাকগ্রাউন্ডের দিকটা। দেখো, 1942-এর ভারত ছাড়ো আন্দোলন হয়, কিন্তু তার আগে ক্রিপস মিশন ভারতবর্ষে পাঠানো হয়। কেন পাঠানো হয়? 1939-এ দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। তখন ভারতীয়দের সমর্থন পাওয়ার জন্য, তাদের সাহায্য পাওয়ার জন্য ব্রিটিশ মন্ত্রিসভা থেকে ক্রিপসকে ভারতে পাঠানো হয় এবং বলা হয় যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলে ভারতীয়দের আশা আকাঙ্ক্ষা অনেকটা পূরণ করা হবে, স্বায়ত্ত শাসন দেওয়া হবে। কিন্তু ক্রিপস মিশনে ছিল একটা ধোঁকাবাজি। ভারতীয়দের চোখ খুলে যায়, তারা বুঝতে পারে ক্রিপস মিশন একটা ভাওতা, কারণ এই ব্রিটিশ সরকার স্বেচ্ছায় কখনোই ভারতীয়দের স্বাধীনতা দেবে না। ফলে ক্রিপস মিশন ব্যর্থ হয় এবং ক্রিপস দেশে ফিরে যায়। মহাত্মা গান্ধী বলেছিলেন যে ক্রিপস মিশন হচ্ছে একটা ফেল পড়া ব্যাংকে চেক কাটার সামিল, এবং তিনি এও বলেছিলেন যে ক্রিপস যে বিমানে এসছেন পরের বিমান ধরে বাড়ি চলে যেতে। অর্থাৎ ক্রিপস মিশনের মধ্য দিয়ে ভারতবাসী ব্রিটিশ সরকারের প্রতি ক্ষুব্ধ হয়ে ওঠে। তারা বুঝতে পারে এই সরকার, এই ব্রিটিশ সরকার তাদেরকে স্বাধীনতা দেবে না সহজে, তাদেরকে আন্দোলন করেই স্বাধীনতা ছিনিয়ে নিতে হবে। ফলে ক্রিপস মিশন ভারতীয়দেরকে সমর্থন আদায় করার বদলে সেখানে আরো ভারতীয়দেরকে ক্ষুব্ধ করে তোলে। এই ক্রিপস মিশন একটা ম্যাটার ছিল। দ্বিতীয় কারণ, ব্রিটিশদের দমন নীতি। 1942 সাল, তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রায় শেষের পথে। এই সময় ব্রিটিশদের যে সামরিক সেনাবাহিনী ভারতীয়দের উপর এমন দমন পীড়ন শুরু করে যে ভারতীয়রা ক্ষুব্ধ হয়ে ওঠে। ভারতীয়দের উপর তারা অকথ্য অত্যাচার চালায়, ভারতীয় নারীদেরকে তারা অসম্মান করে, শ্লীলতাহানি করে, এবং এই নারীদের উপরে অত্যাচারও কিন্তু ভারতবাসী মেনে নিতে পারেনি। তারা এই ব্রিটিশ সরকারের বিরুদ্ধে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার জন্য উদ্গ্রীব হয়ে ওঠে। গান্ধী এই সময় ভারত ছাড়ো আন্দোলন শুরু করে, সবাই দলে দলে এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে। ব্রিটিশদের এই তীব্র দমন পীড়ন নীতি ভারতীয়দের বাধ্য করেছিল ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণ করতে। দ্রব্যমূল্য, দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শুরু হয় তখন ভারতের জিনিসপত্রের দাম বেড়ে যায়। এমনিতে একটা প্রবাদ আছে যে যুদ্ধ শুরু হলে সমস্ত জিনিসের দাম বাড়ে, খাদ্যদ্রব্যের দাম বাড়ে, লোহার দাম বাড়ে। তো এখানেও তাই হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটা ব্যাপক প্রভাব পড়েছিল ভারতীয় অর্থনীতির উপরে। ভারতীয়দের কাছ থেকে তো চাঁদা গ্রহণ করা হয়েছিল, এছাড়া জিনিসপত্রের দাম অস্বাভাবিক বেড়ে যায়, প্রায় 20 থেকে 30 গুণ দাম বেড়ে যায়। যে জিনিসটার দাম আগে 1 টাকা ছিল সেটা 30 টাকা হয়ে যায়। খাদ্যদ্রব্য, চাল ডাল গমের দাম অত্যাধিক বেড়ে যায়, কেরোসিন, কাপড়, এগুলোর দাম আকাশ ছোঁয়া হয়ে যায়। এই দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে সাধারণ মানুষের জীবন নাভিশ্বাস হয়ে ওঠার জোগাড় হয়। মানুষ তখন আন্দোলনের পথে পা বাড়ায়। দ্রব্যমূল্য বৃদ্ধি একটা প্রধান ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছিল। স্বাধীনতার তীব্র আকাঙ্ক্ষা, দেখো 1942-এর আগে আইন অমান্য আন্দোলন হয়েছে, অসহযোগ আন্দোলন হয়েছে, সে আন্দোলনগুলো যদিও ব্যর্থ হয়েছিল, কিন্তু এখন ভারতীয়রা স্বাধীনতার জন্য আর একটা মুহূর্ত অপেক্ষা করতে রাজি ছিল না। তারা যে কোনোভাবে ভারতের স্বাধীনতাকে অর্জন করার জন্য উদ্গ্রীব হয়ে ওঠে। তাদের মধ্যে তীব্র স্বাধীনতার আকাঙ্ক্ষা জেগে ওঠে। এই কারণে তারা এখানে দাবি তোলে ভারত ছাড়ো, ইংরেজরা ভারত ছাড়ো, অর্থাৎ স্বাধীনতা এবার দিতে হবে। অর্থাৎ এই ভারতীয়দের মধ্যে এই যে তীব্র স্বাধীনতার আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষাই কিন্তু ভারত ছাড়ো আন্দোলনের একটা প্রধান কারণ। এরপরে দেখো নেতাদের জঙ্গি মনোভাব। এর আগে দেখেছি যে আন্দোলনের প্রধান নেতা গান্ধী, তিনি অহিংস অসহযোগ আন্দোলনে বিশ্বাসী ছিলেন। 1920-এর অসহযোগ আন্দোলনের সময় 1922-এ চৌরি চৌরাতে একটা হিংসাত্মক ঘটনা ঘটে। তার জন্য তিনি অসহযোগ আন্দোলন, যেটা ভারতবর্ষের প্রথম গণ আন্দোলন, যে আন্দোলন ব্যাপকভাবে জনগণ সাড়া দিয়েছিল, সেই আন্দোলন হঠাৎ তিনি বন্ধ করে দিয়েছিলেন এই হিংসার কারণে। আর এখন তিনি 1942-এ
তিনি নিজেকে অনেকটা পরিবর্তন করে আপডেট করে তিনি বুঝলেন যে দেশকে স্বাধীন করতে হবে এবং তার জন্য কিছুটা হলেও মারমুখী হতে হবে। তাই তিনি পূর্বেকার নীতি থেকে সরে এসে বলেন করেঙ্গি ইয়া মরেঙ্গে, ডু আর ডাই। তাহলে তার মধ্যে জঙ্গিমূলক মনোভাব তিনি গ্রহণ করছেন বা জঙ্গিমূলক মনোভাব কিছুটা হলেও প্রশ্রয় দিচ্ছেন। জনগণ এটা লক্ষ্য করে স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনে অংশগ্রহণ করে এবং এই আন্দোলনকে একটা জঙ্গি চরিত্র দেওয়ার চেষ্টা করা হয়। তাই নেতারা আগের অবস্থান থেকে সরে আসে, জঙ্গিমূলক মানসিকতা তাদের মধ্যে আসে, তাদের ভাবাদর্শকতাটা রূপান্তর ঘটে, যেটা ভারত ছাড়ো আন্দোলনের পিছনে একটা প্রধান কারণ ছিল। আরেকটি কারণ জাপানি আক্রমণের ভয়। এই সময় মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ তখন 1942-45 দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হচ্ছে। এই সময় জাপান একে একে দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশ, থাইল্যান্ড, ব্রহ্মদেশ, মালয়, সিঙ্গাপুর, এগুলোকে দখল করতে করতে ভারতের দিকে এগিয়ে আসছে। তাহলে ভারতে এতদিন ব্রিটিশ রাজত্ব চলছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল জাপানিরা। তা ভারতে যেহেতু ব্রিটিশরা দখল করে রেখেছে, তো এই অঞ্চলে জাপানিদের আসার সম্ভাবনা প্রবল। তাই এতদিন ভারতের মানুষ প্রায় 200 বছরের কাছাকাছি ব্রিটিশ শাসনে তারা শোষিত লাঞ্ছিত হচ্ছে। এর উপরে যদি আবার জাপানি আক্রমণ হয়, তাহলে ভারতীয়দের অবস্থা অনেক কাহিল হয়ে পড়বে, ভারতীয়দের স্বাধীনতা অনেক দূরে চলে যাবে। এই জন্য এই জাপানি আক্রমণের ভয়ে ভারতীয়রা তটস্থ হয়ে পড়ে এবং ব্রিটিশ সরকারের বিরুদ্ধে তারা বিদ্রোহ ঘোষণা করে, যাতে অবিলম্বে ভারতীয়রা স্বাধীনতা লাভ করে এই জাপানি আক্রমণ প্রতিরোধ করতে পারে। অর্থাৎ ভারত ছাড়ো আন্দোলনের পিছনে একটা প্রধান কারণ ছিল এই জাপানি আক্রমণের ভয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধজনিত দ্রব্যমূল্য বৃদ্ধি, নেতাদের জঙ্গি মনোভাব, ভারতীয়দের স্বাধীনতার প্রতি তীব্র আকাঙ্ক্ষা এবং সর্বোপরি ক্রিপস মিশনের ব্যর্থতা। এই দিকগুলো নিয়ে আলোচনা করতে হবে এই ব্যাকগ্রাউন্ড অর্থে, ব্যাকগ্রাউন্ডের জায়গায় বা প্রেক্ষাপটে। ভারত ছাড়ো আন্দোলনের প্রেক্ষাপট বা কারণগুলোই হচ্ছে এই পয়েন্টগুলোর উপরে আলোচনা করতে হবে। এর উত্তরটি নিয়ে এবার আমি অনেস্টলি তোমাদের সামনে আলোচনা করছি। ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে দেখো উত্তরে কি বলা হচ্ছে। 1942-এর ভারত ছাড়ো আন্দোলন বা আগস্ট আন্দোলনে ভারতীয় জাতীয় সংগ্রাম সর্বোচ্চ পরিণতি অর্জন করে এবং ব্যাপকতা ও গভীরতার দিক থেকে এই আন্দোলন 1857 সালের মহাবিদ্রোহের সাথে তুলনীয়। বস্তুত এই আন্দোলন হলো ভারতের মুক্তি সংগ্রামের চূড়ান্ত পর্যায়। তাই বড়লাট লর্ড লিনলিথগো ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিলকে জানিয়েছিলেন 31 আগস্ট 1942, এই বিদ্রোহ দমনে ব্যর্থ হলে ভারতে ব্রিটিশ স্বার্থ চিরতরে বিপন্ন হয়ে পড়বে। প্যারা করে দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন এই অভ্যুত্থানের পটভূমিকায় দুটি বিষয় পরিলক্ষিত হয়। প্রথমত, ক্রিপস মিশন ভারতের রাজনৈতিক অচলাবস্থার অবসান ঘটাতে ব্যর্থ হয় এবং ভারতের সকল রাজনৈতিক দল, কংগ্রেস, হিন্দু মহাসভা, মুসলিম লীগ ক্রিপসের সূত্রগুলি প্রত্যাখ্যান করে। তাই ক্রিপস ভারতের রাজনীতিতে এক নৈরাশ্যজনক পরিস্থিতির সৃষ্টি করে। দ্বিতীয়ত, 1942 সাল থেকে এক সংকটজনক পরিস্থিতিতে দক্ষিণ পূর্ব এশিয়ায় জাপান অপ্রতিহত গতিতে অগ্রসর হয় এবং একে একে সিঙ্গাপুর, ব্রহ্মদেশ, মালয় জাপানের প্রধানত হয়। উদ্ভূত পরিস্থিতিতে ভারতবাসীর নিরাপত্তার প্রশ্নটি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। জাতীয় কংগ্রেস এই সময় সংঘবদ্ধ সংগ্রামের কর্মসূচি গ্রহণের বিষয়ে তৎপর হয়। প্যারা করে 26 এপ্রিল 1942 তারিখে গান্ধীজি হরিজন পত্রিকায় ভারত ছাড়ো পরিকল্পনা প্রথম ব্যক্ত করেন। 8ই আগস্ট জাতীয় কংগ্রেস মুম্বাইতে নিখিল ভারত কংগ্রেস কমিটি গান্ধীর ভারত ছাড়ো প্রস্তাব গ্রহণ করে। প্রস্তাবটিতে বলা হয়, ভারতের জাতীয় স্বার্থের প্রয়োজনে অবিলম্বে ভারতে ব্রিটিশ সরকারের স্থলে জাতীয় সরকারের প্রতিষ্ঠা করতে হবে। পূর্ণ স্বাধীনতা ছাড়া ভারতবাসী অন্য কিছুতেই সন্তুষ্ট হবে না। ভারতের স্বাধীনতা অর্জনের বিষয়ে তারা বদ্ধপরিকর এবং এজন্য তারা আত্মবলিদানে প্রস্তুত। ভারতীয়দের এই দাবি ব্রিটিশ সরকারকে মানতে হবে, অন্যথায় দেশ জুড়ে সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলন গড়ে তোলা হবে। গান্ধীজি দৃপ্ত কণ্ঠে ঘোষণা করেন, পূর্ণ স্বাধীনতা ছাড়া আর কিছুতেই আমি সন্তুষ্ট হব না। হয় লক্ষ্য অর্জন করব, নতুবা মৃত্যু। আমরা ভারত স্বাধীন করব, নতুবা মৃত্যুবরণ করব। প্যারা করে দেখো, ভারতের জাতীয় আন্দোলনের এই নবতর দিকটি সম্পর্কে সতর্ক হয়ে ব্রিটিশ রাজ অঙ্কুরেই আন্দোলন বিনষ্ট করে দেওয়ার বিষয়ে তৎপর হয়। 9ই আগস্ট প্রত্যুষে গান্ধী, প্যাটেল, নেহেরু সহ কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্যরা গ্রেপ্তার হয়। এই সংবাদ ছড়িয়ে পড়ার সাথে সাথে ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়ে যায়। নেতারা কারান্তরালে চলে যাওয়ায় সাথে সাথে সাধারণ মানুষ আন্দোলনের পুরোভাগে এসে যায়। এ সময় যেন আগে কে বা প্রাণ করিবে দান, তারই লাগি কাড়াকাড়ি পড়ে যায়। শুধুমাত্র একটি বিষয় এক্ষেত্রে লক্ষণীয় হয়ে ওঠে, তা হলো মানুষ গান্ধীর করেঙ্গে ইয়া মরেঙ্গে এই মহাব্রত নিয়ে দেশ স্বাধীনের যুদ্ধে নেমে পড়ে। দেশপ্রেমের নেশাগ্রস্ত
ও আবেগে উদ্দীপ্ত জনতা ব্রিটিশ সরকারের শক্তি ও অত্যাচারের প্রতীকগুলি ধ্বংসে রত হয়। এক কথায় বলা যায় 42-এর আন্দোলন শুরুতেই আকারে প্রাকারে এক স্বতঃস্ফূর্ত গণ আন্দোলনের প্রকৃতি বিশিষ্ট হয়ে ওঠে। প্যারা করে 42-এর আন্দোলনের ব্যাপকতা, গভীরতা ও স্বতঃস্ফূর্ততার কারণ বিশ্লেষণ প্রসঙ্গে স্টিফেন হ্যানিংহাম তার দ্য কোয়াইট ইন্ডিয়া ইন বিহার অ্যান্ড ইস্টার্ন ইউনাইটেড প্রভিনেন্স দ্য ডুয়াল রিভল্ট প্রবন্ধে লিখেছেন, যুদ্ধকালীন অর্থনৈতিক সংকটের কারণে কৃষকরা সরকার বিরোধী হয়ে উঠেছিল। 1940-এর তুলনায় 1941-এ খাদ্যশস্যের দাম 13.5% বেড়ে গিয়েছিল। এ সময় আবার চাল, নুন, কেরোসিন দুষ্প্রাপ্য হয়ে উঠেছিল এবং বার্মা থেকে চাল আমদানি বন্ধ হওয়ায় রেশম ব্যবস্থা ভেঙে পড়েছিল এবং কালোবাজারি ও মুনাফাবাজির তাণ্ডব চলেছিল। এই পরিপ্রেক্ষিতে জনসাধারণের ধারণা হয়েছিল দেশের মজুদ খাদ্য সেনাবাহিনীকে খাওয়াতেই শেষ হয়ে গেছে। অবশ্য তাদের এই ধারণা অমূলক ছিল না। এ কারণে আন্দোলনের মেজাজ উত্তরোত্তর চড়া হতে থাকে। যুদ্ধকালীন সার্বিক সংকট ও দেশপ্রেমের উন্মাদনার কারণে প্রায় সকল শ্রেণী ও সকল স্তরের মানুষজন করেঙ্গিয়া মরেঙ্গে আন্দোলনে সামিল হয়। 9ই আগস্ট থেকে 14ই আগস্টের মধ্যে জনতার আন্দোলন বোম্বাই থেকে শুরু করে যুক্তপ্রদেশ, বিহার হয়ে বাংলা, উড়িষ্যায় ছড়িয়ে পড়ে। সাতারা, গুজরাট, বারাণসী, গোরক্ষপুর বিহারের উড়িষ্যায় ছড়িয়ে পড়ে। বিহারের কয়েকটি অঞ্চল বাংলার মেদিনীপুর জেলায় কাথি ও তমলুক মহকুমা গণবিদ্রোহের আগ্নেয়গিরিতে পরিণত হয়। তো এই পর্যন্ত প্রেক্ষাপট নিয়ে আলোচনা করলাম। এরপরে আন্দোলন কীভাবে বিস্তার লাভ করছে তার উপরে একটু লিখতে হবে। উল্লেখ্য, ভারত ছাড়ো আন্দোলন সর্বভারতীয় আন্দোলন হলেও ভারতের অন্যান্য অঞ্চলের তুলনায় মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, পূর্বাঞ্চল, সমগ্র বিহারে আন্দোলন ব্যাপক তুঙ্গে উঠেছিল। বিনীতা দামোদরন ব্রোকেন প্রমিস, পপুলার প্রোটেস্ট, ইন্ডিয়ান ন্যাশনালিজম অ্যান্ড দ্য কংগ্রেস পার্টি ইন বিহার 1935 থেকে 46 নামক গবেষণা গ্রন্থে বলেন, 1942-এর বিহারে গণবিদ্রোহ আন্দোলনের সামাজিক ভিত্তিতে স্তরভেদগত পার্থক্য থাকলেও মানসিক দিক থেকে সহমত লক্ষ্য করা যায়। তার মতে বিভিন্ন স্তরের মানুষের মধ্যে এই ধারণা প্রবল হয় যে ব্রিটিশ সরকার জনবিরোধী যুদ্ধে লিপ্ত হয়েছে এবং দেশের আর্থসামাজিক দুর্দশার মূলে রয়েছে সরকারের ভ্রান্ত নীতি। এই মনোভাব দ্বারা প্রভাবিত বিভিন্ন স্তরের মানুষজন বিদেশি রাষ্ট্র ব্যবস্থাতে আঘাত হানতে উদ্যত হয়। দামোদরন দেখান, বেগুসরাই, পাটনা বিভিন্ন অঞ্চলে আন্দোলনের শুরুতে কোনো সুপরিকল্পিত রণকৌশল ছিল না। প্রথমে কংগ্রেস কর্মীগণ ও ছাত্র সম্প্রদায় মিছিল সমাবেশ করে ও মারমুখী হয়ে সরকারি প্রতিষ্ঠান তথা থানা আক্রমণ করে। দ্বিতীয় পর্বে সরকারি ধনসম্পত্তি ধ্বংসের দিকে দৃষ্টি নিক্ষেপ হয় এবং রাষ্ট্র ব্যবস্থার উপরে আঘাত হানার অনুকূলে জনগণের মধ্যে সহমত তৈরি হয়। বিহারে আন্দোলন পরিচালনার ক্ষেত্রে লাল ক্রান্তি সেনা ও আজাদ দস্তা নামে গোপন সংস্থাগুলি ও শ্রমিক শ্রেণী সবিশেষ ভূমিকা নিয়েছিল। উল্লেখ্য, ভারত ছাড়ো আন্দোলন চলাকালে সমগ্র ভারতে মোট আক্রান্ত 208টি থানার মধ্যে 72টি বিহারেই আক্রান্ত হয়েছিল। এক কথায় বিহারের গণ অভ্যুত্থানের চরিত্র এত ব্যাপক ও তৃণমূলে প্রসার লাভ করেছিল যে আঞ্চলিক প্রশাসন বেসামাল হয়ে ওঠে ও বিদ্রোহীদের বিকল্প প্রশাসন ব্যবস্থা গড়ে ওঠে। প্যারা করে দেখো, বিহার, উত্তরপ্রদেশ, বাংলা, মহারাষ্ট্রের একটি স্থানে ব্রিটিশ সরকারের সমান্তরাল জাতীয় সরকার প্রতিষ্ঠিত হয়। বাংলার মেদিনীপুর জেলায় তমলুক মহকুমায় তাম্রলিপ্ত জাতীয় সরকার সতীশচন্দ্র সামন্তের নেতৃত্বে এবং নানা পাত্রের নেতৃত্বে মহারাষ্ট্রের সাতারায় প্রতি সরকার ভারত ছাড়ো আন্দোলনে সবিশেষ জঙ্গি চরিত্র বিশিষ্ট হয়ে ওঠে। তমলুকের পার্শ্ববর্তী কাশী মহকুমার পটাশপুর, হলুদকাঠি প্রভৃতি অঞ্চলে ব্যাপক গণ আন্দোলন ও প্রতিরোধ সংগঠিত হয়। তমলুক ও কাথি ছাড়া বীরভূম, ঢাকা, ফরিদপুর, বরিশাল, বর্ধমান, হুগলি প্রভৃতি অঞ্চলে আন্দোলন গণমুখী চরিত্র পরিলক্ষিত হয়। বাংলার অন্যান্য অঞ্চলের মধ্যে বীরভূম ও দিনাজপুর জেলায় সাঁওতাল ও উপজাতিদের আন্দোলনে অংশগ্রহণ ছিল সবিশেষ লক্ষণীয়। উত্তর বাংলায় বালুরঘাট মহকুমায় সাঁওতাল ও রাজবংশী সম্প্রদায়ভুক্ত জনগণ পুলিশের সঙ্গে প্রকাশ্য সংঘর্ষে লিপ্ত হয়। এছাড়া উড়িষ্যার তালচের ও নীলগিরিতে উপজাতি সম্প্রদায় আন্দোলনে স্বতঃস্ফূর্তভাবে যোগ দেয়। সিন্ধু, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ এবং আসামের নওগাঁও ও শ্রীহট্ট জেলায় আন্দোলন গণমুখী চরিত্র ধারণ করে। তো এই ছিল ভারত ছাড়ো আন্দোলনের প্রেক্ষাপট। তার উপরে তোমাদের অ্যাসাইনমেন্টের কোশ্চেন অ্যান্সারটি আলোচনা করলাম। এটি সংগ্রহ করে তোমরা অ্যাসাইনমেন্টের অ্যান্সারটি লিখবে। এছাড়া পরীক্ষার জন্য এটি ইম্পর্টেন্ট প্রশ্ন, তাই তোমরা এটা অবশ্যই পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে। তোমাদের অন্যান্য পেপারগুলির অ্যাসাইনমেন্টের অ্যান্সার আমি ইতিমধ্যে চ্যানেলে আপলোড করে দিয়েছি, তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে। শুধুমাত্র 5th পেপারটির অ্যান্সার দিতে বাকি আছে, যেটি আমি খুব দ্রুত তোমাদের সামনে এনে হাজির করব। ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা লাইক দেবে।